ন্যাসক্লাউডের পক্ষ থেকে আপনাদের জন্য এবারের নিবেদন বিদেশি হিরে। গ্রীষ্মের ছুটি পড়েছে, অনেকদিন কলকাতায় আছি বলে একঘেয়ে লেগে গেছে। তাই আমি ও আমার বন্ধু ঠিক করলাম মহারাষ্ট্রের ইন্দাপুরে বেড়াতে যাব। আমার বন্ধুর নাম আশিস। সে একজন সরকারি ডিটেকটিভ, আমি একজন সাংবাদিক, আর আমার নামটা নাইবা বললাম। আমরা নির্দিষ্ট দিনে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। জায়গাটা বেশ ভালো, চারিদিক গাছপালায় ঢাকা, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমরা গিয়ে ওখানকার থানার ওসি সুনীলবাবুর বাড়িতে উঠলাম। তিনি আমাদেরকে ওনার বাড়িতে আসার জন্য আগে থেকেই আমন্ত্রণ করেছিলেন। গ্রীষ্মের মাঝামাঝি দুপুরবেলা, চারিদিক নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। মাঝে মাঝে গাছের পাতাগুলি হাওয়ায় নড়ে তাদের অস্তিত্বের কথা জানান দিচ্ছে। ক্লান্ত ফেরিওয়ালারা ডাক দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ফেরি করে বেড়াচ্ছে। এমন সময় সুনীলবাবুর বাড়িতে ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠল। সুনীলবাবু ঘুম চোখে গিয়ে ফোনটা ধরলেন। থানার ইন্সপেক্টর প্রবীণবাবুর ফোন। সুনীলবাবুকে জরুরি একটি কাজের জন্য থানায় রাখছেন। সুনীলবাবু তাড়াতাড়ি জামাটা পরে রওনা দিলেন। আমরাও তার সাথে গেলাম। থানায় গিয়ে উপস্থিত হয়ে দেখি বিকেল 3:30 বেজে গেছে। থানার সামনে প্রচুর ভিড়। সেই ভিড় কোনো রকমে ঠেলে ঠুলে আমরা সোজা প্রবীণবাবুর ঘরে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম প্রবীণবাবু বিশেষভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন। আমাদের দেখে প্রবীণবাবু বসতে বললেন। আরে সুনীলবাবু, বসুন বসুন। কি হয়েছে? খুন! আমরা সবাই বিস্ময়ে বলে উঠলাম। খুন? কে খুন হয়েছে? আমাদের থানার কনস্টেবল সীতারাম বাবু, বলে প্রবীণবাবু আবার চুপ করে গেলেন। আমরা সবাই আকাশ থেকে পড়লাম। এই জায়গাতে এসে আমরা শুনেছি মাসে 1-2খানা খুন এখানে হয়ে থাকে। সুনীলবাবুকে জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, এরকম ঘটনা এখানে গত 6-7 মাস ধরে হয়ে আসছে। সীতারাম বাবুকে আমরা ভালো মানুষ বলেই জানতাম। তিনি কখনো গন্ডগোলের মধ্যে থাকতেন না। তিনি কিনা খুন হলেন, এই আমরা মন থেকে ঠিক মেনে নিতে পারলাম না। আশিস খুনটার তদন্ত করবে বলে দায়িত্ব নিল। আমরা এখানে এসে যে এরকম একটা ঘটনার সাথে জড়িয়ে পড়ব তা কখনোই ভাবিনি। রাত প্রায় 8টার সময় দরজায় টকটক করে আওয়াজ। সুনীলবাবু দরজা খুলে দিতে থানার প্রবীণবাবু এসে বসলেন। আশিস বলল, আপনাকে যা কথা দিয়েছি তার অন্যতা হবে না। প্রবীণবাবু বললেন, তা ঠিক আছে, আমি শুধু আপনাকে জানাতে এসেছি সীতারামবাবুর ছেলে সিদ্ধার্থকে তার বাবার চাকরিটা দেওয়া হয়েছে। এরপর নানা রকম গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। ঘড়িতে ঢং ঢং করে রাত 9টা বাজলো। প্রবীণবাবু বললেন, আজ তাহলে আসি। তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর দুদিন প্রায় নিরুপদ্রবভাবেই কেটে গেল। এই খুনের রহস্য সমাধানের জন্য যে কোনো কিছু তথ্য পাওয়া গেছে তা আমার মনে হলো না। আমরা সুনীলবাবুর ঘরের দোতলায় থাকি, আর নিচতলায় থাকে সুনীলবাবু। রাত্রিবেলায় সুনীলবাবু থানা থেকে ফিরে আসার পর আমরা খেয়ে দিয়ে শুতে গেলাম। ঘুম যখন ভাঙলো তখন দেখি নিচতলায় দুমদুম শব্দ হচ্ছে। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দেখি আশিস সহ কয়েকজন লোক দরজা ভাঙার চেষ্টা করছে। 1 ইঞ্চি পুরু দরজা, বাইরে থেকে ইয়েল লক লাগানো, কিন্তু কয়েক মিনিটের মধ্যে দরজা ভেঙে ফেলে যে দৃশ্য আমাদের চোখে এলো তা দেখে আমরা একেবারেই হতবাক। খাটের নিচে পড়ে রয়েছে সুনীলবাবুর প্রাণহীন দেহ, তার গলায় দড়ি জড়ানো। ওদিকে খবর পেয়ে থানার প্রবীণবাবু, কনস্টেবল সিদ্ধার্থ ও আশিস
প্রথমে ঘর ঢুকলো, তারপর আশিস ঘর থেকে শান্তভাবে বেরিয়ে এসে বলল, সুনীলবাবুকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। আমরা যেহেতু সুনীলবাবুর সাথে থাকতাম, তাই আমাদের থানায় যেতে হলো। প্রবীণবাবু আমাদের নানা রকম প্রশ্ন করলেন, কিন্তু এই রহস্য সমাধানের কোনো সূত্র খুঁজে পাওয়া গেল না। আশিস জিজ্ঞাসা করল, সুনীলবাবুর ঘরের দরজার বাইরে বাক্স রয়েছে কেন? প্রবীণবাবু বললেন, জানি না, আজ আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। পুলিশ সীতারামবাবুর ছেলে সিদ্ধার্থকে অ্যারেস্ট করেছে। এখন তাকে পুলিশ কিভাবে অ্যারেস্ট করলো সেটাই বলি। সুনীলবাবুর খুনের পর থেকে আমার কোনো কিছুই যেন ভালো লাগছিল না। এদিকে আশিস বলল, খুনি কে এবং কি কারণে খুন তা অনেকটাই আন্দাজ করা গেছে। সুনীলবাবুর বাড়ির সামনের গ্রিলটা ভেঙে ফেলতে হবে। আমি বললাম, তুমি যা বোঝো তাই করো। আশিস ধীরে সুস্থে গ্রিলটাকে ভেঙে প্রবীণবাবু ও সিদ্ধার্থবাবুকে ডেকে নিয়ে এসে সেটা দেখালো। ওরা চলে যাবার পর আমি জিজ্ঞাসা করলাম, তুমি এই কাজ করলে কেন? আশিস বলল, যখন বলার তখন ঠিক বলবো। এরপর সন্ধ্যাবেলায় আশিস শুধু বলল, আজকে রাত জেগে থাকতে হবে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, রাত জাগতে হবে কেন? আশিস কথাটা শুনে একটু ঠাট্টার সুরে বলল, খুনিকে ধরতে হবে না? তারপর প্রায় একরকম নিশ্চুপভাবে সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আশিসের কথা মতো উপরতলায় গিয়ে চুপ করে বসে রইলাম, আর আশিস নিচতলায় থেকে গেল। রাত তখন প্রায় 1টা। এমন সময় নিচতলার ঘরে ধূপ করে একটা শব্দ হলো। তারপর নিচতলা থেকে লাইট জ্বালার শব্দ কানে এলো। আমি আলো জ্বেলে তড়িৎ বেগে নিচে নেমে এসে দেখি আশিস এক হাতে পিস্তল ধরে তাক করে রয়েছে, আর মেঝের ওপর পড়ে রয়েছে মৃত সীতারামবাবুর ছেলে সিদ্ধার্থ। আশিস বলল, ফোন করে একবার প্রবীণবাবুকে ডাকো তো। আমি তাই করলাম। কয়েক মিনিটের মধ্যে প্রবীণবাবু কয়েকজন কনস্টেবল সঙ্গে নিয়ে উপস্থিত হলেন। আশিস বলল, এই যে আসামি। প্রবীণবাবুর নির্দেশে একজন কনস্টেবল সিদ্ধার্থবাবুর হাতে হাতকড়া পরিয়ে দিল। সিদ্ধার্থ মুখে কিছু বলল না, কিন্তু যাবার সময় যেন রাগে আশিসকে ঝলসে দিয়ে গেল। সকালবেলায় আমরা থানায় গেলাম। থানায় উপস্থিত হওয়ার সাথে সাথে প্রবীণবাবু আশিসকে জড়িয়ে ধরল এবং ধন্যবাদ জানালেন। আশিস বলল, আমার কথার কিন্তু অন্যতা হয়নি। এদিকে প্রবীণবাবু অনেকক্ষণ আগেই চায়ের অর্ডার দিয়েছিলেন, তা এবার এসে বলল। চা শেষ করে প্রবীণবাবু বললেন, আসামিকে তো ধরা গেল, কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না। আশিস এবার চায়ের কাপটা নামিয়ে রেখে বলল, তাহলে শুনুন, আপনারা প্রথম থেকেই ভুল পথে এগোচ্ছিলেন। আমিও আপনাদের মতো এগোচ্ছিলাম, কিন্তু সুনীলবাবুর খুন হওয়ার পর বুঝতে পারি ওদিকে হাঁটলে চলবে না। সুনীলবাবুর মৃতদেহকে আমি ভালো করে লক্ষ্য করতে বলেছিলাম, কিন্তু আপনারা তা করেননি। তাই বাধ্য হয়ে আমি সুনীলবাবুর হাতের মুঠোয় থাকা চাবিটা বের করে নিই। এমন সময় আমার মনে দুটো জিনিস দেখে খটকা লাগে। 1, সুনীলবাবুর হাতে চাবি দেখে। 2, দরজার সামনে বাক্স দেখে। আমার মনে হয় তিনি বাক্সটা থেকে কি একটা জিনিস বের করার জন্য হাতে চাবিটা নেন এবং দরজা খুলে বাইরে বেরোন। এমন সময় তিনি খুন হন। কিন্তু ওই বাক্সর ভেতর কি রয়েছে বা সুনীলবাবুকে কে হত্যা করেছে তা আমি তখনও জানতে পারিনি। কিন্তু সিদ্ধার্থবাবুর একটা ভুলই সব আমার কাছে পরিষ্কার হয়ে যায়। সিদ্ধার্থবাবু ফোন করে কাকে যেন বললেন সুনীলবাবুর ঘরের সামনের বাক্সটায় 120টা বিদেশি হিরে আর তার চাবি কোনো উপায়ে সে পেয়েছে। সিদ্ধার্থবাবুর কথাটা আমি শুনতে পাই। আমি তাড়াতাড়ি বাক্স খুলে 120টা বিদেশি হিরে বের করে নিই আর সিদ্ধার্থবাবুকে হাতে নাতে ধরে ফেলার জন্য গ্রিলটাকে ভেঙে ফেলি আর সেটাকে দেখাবার জন্য সিদ্ধার্থবাবুকে নিয়ে আসি। আমার সন্দেহের মতোই সিদ্ধার্থবাবু বিদেশি হিরে হাতড়ানোর জন্য গোপনে সুনীলবাবুর ঘরে চলে আসেন। আশিসের কথা শেষ হওয়ার পর প্রবীণবাবু বলেন, সীতারামবাবু ও সুনীলবাবুর মৃত্যুর কারণটা তাহলে কি?
আশিস বলল, সীতারাম বাবু ও সুনীল বাবু গোপনে স্বর্ণমুদ্রা পাচার করত, কিন্তু কোনো এক কারণে তাদের মনোমালিন্য হয়। সীতারাম বাবু সব কথা ফাঁস করে দেওয়ার চেষ্টা করলে সুনীল বাবু লোক লাগিয়ে তাকে খুন করে। সীতারাম বাবুর মৃত্যুর পর সিদ্ধার্থ বাবু চাকরি পান এবং কয়েকদিনের মধ্যেই এ কাজের সাথে যুক্ত হন। কয়েকদিন যাওয়ার পর কোনো ক্রমে সিদ্ধার্থ জানতে পারে সুনীলবাবু তার বাবাকে লোক লাগিয়ে খুন করেছে। তাই সে প্রতিশোধ নেওয়ার ও বিদেশি হিরে পাওয়ার লোভে সুনীলবাবুকে খুন করেছে। সব কথা শোনার পর প্রবীণবাবু বললেন, খুব সহজ তো। আশিস বলল, সহজ তো বটে, আর এত সহজ যে আপনারা এই সমস্যার সমাধানই করতে পারছিলেন না। আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। গল্প পাঠে এবং প্রবীণবাবুর চরিত্রে শুভ, আশিসের ভূমিকায় অভিরাজ, সুনীলবাবুর ভূমিকায় এবং এডিটিং ও সাউন্ড এফেক্টসে নীলাঞ্জন। আমাদের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজ হলো facebook.com/nascloudofficial। আমাদের ইমেল অ্যাড্রেস হলো nascloud.studio@gmail.com। আমাদের ব্লগ পেজ হলো nascloudofficial.blogspot.in। ধন্যবাদ।